সালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশনের বাংলা ক্লাস নিয়ে আবারও চলে আসলাম। আমি আব্দুল্লাহ আল মেহেদী তোমাদের সঙ্গে আছি আজকে। খুব ছোট্ট একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। কথা বলবো আজকে আমরা মানব কল্যাণ নিয়ে এবং এটা সংক্রান্ত বিগত বছরের যেসব প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে কথা বলবো। কথা বলবো কিছু অতিরিক্ত তথ্য নিয়ে, কারণ এক্সাক্ট এই প্রশ্নটা যদিও কমন না আসে, কিন্তু এটার শুদ্ধ উত্তরের আশেপাশের কোনো প্রশ্ন কিংবা ভুল উত্তরগুলোকে ঘিরে কোনো প্রশ্ন, সেটা যাতে আমরা উত্তর করতে পারি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে, যেটা এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২২-২৩-এ। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে? মহত্ব শব্দটাতে যদি আমরা যাই, এমনিতে আমরা কখন বলি যে তিনি অনেক মহান বা এই কাজটা অনেক মহৎ একটা কাজ, আমরা কিন্তু এটাকে ভালো অর্থে বলি। কিন্তু ধরো অনেক সময় ব্যঙ্গ করে আমরা বলি না, যে ধরো একজন একটা কিছু চুরি করে এনে আমাকে বলছে, আর এটা নিয়ে আসছি, ওদেরকে না বললেন, তখন আমরা যে আরে খুব মহান হয়ে গেছো তুমি, বা আরে খুব মহৎ কাজ করছো। তো এটা আমরা কি কি অর্থে কথাটা বললাম? ব্যঙ্গার্থে বললাম না? তো এই মানব কল্যাণে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এই লাইনটা যখন আসে, ওইটা আসলে কোনো প্রশংসার অর্থে আসে না, ওইটা আসে ব্যঙ্গার্থে। তাই মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহানুভবতার কাহিনী বোঝানো হয় নাই, বরং এটা দিয়া ব্যঙ্গ করা হয়েছে, ব্যঙ্গার্থে এটা ব্যবহৃত হয়েছে। এই হলো আমাদের মহত্বের কাহিনী অনেক আছে, এইটার ব্যবহার এইখানে মানব কল্যাণে। আবুল ফজলের মতে কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব গুচ্ছতে এসেছিল ২২-২৩-এ। কিভাবে সম্ভব? সেটা হলো মুক্ত বুদ্ধির সহায়তায়। এখন এগুলো না আসলে সরাসরি লাইন, এখানে আলাদা করে বোঝানোর মতো কিছু নাই। এসব গুরুত্বপূর্ণ উদ্ধৃতি, গুরুত্বপূর্ণ চরণ, গুরুত্বপূর্ণ যেকোনো কিছু আমাদেরকে মনে রাখতে হবে। মনে রাখা ছাড়া এখানে অন্য আর কোনো অপশন নাই। কালের বিবর্তনে আমরা এখন আর ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব নই, বৃহত্তর মানবতার অংশ। উক্তিটি কোন লেখকের? এখন আমি তো পড়াচ্ছি মানব কল্যাণ, তো অফকোর্স এটা আবুল ফজলেরই হবে। এটা রাবিতে এসেছিল ২২-২৩-এ। তো এটা না হলে তুমি বুঝলা যে আবুল ফজল হবে, কিন্তু এখন পরীক্ষায় তুমি কেমনে বুঝবা সেটা? আমাদের এই গুরুত্বপূর্ণ লাইনগুলো জানতে হবে, এছাড়া আর কোনো অপশন নাই। ঠিক আছে? মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে রাষ্ট্রের দায়িত্ব কোনটি? এটা ২২-২৩-এ এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা, এটা হলো গিয়ে রাষ্ট্রের দায়িত্ব। এবারে আমরা আবুল ফজল নিয়ে কিছু তথ্য জানব। ১৯৭২ সালে তিনি মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন। যদি তোমার প্রশ্ন আসে মানব কল্যাণ কত সালে রচিত হয়েছে, তোমার উত্তর হবে ১৯৭২ সালে। প্রবন্ধটি প্রথমে কোন গ্রন্থে সংকলিত হয়? এটা মানবতন্ত্র গ্রন্থে সংকলিত হয়। বুদ্ধির মুক্তি আন্দোলন, এটা কোথায় সংগঠিত হয়েছে? এটা ঢাকায় সংগঠিত হয়েছিল, কিন্তু এটা নিয়ে আমরা আরো কিছু তথ্য জানি। ১৯২৬ সালে প্রতিষ্ঠিত ছিল ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। প্রশ্ন আসতে পারে, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? ১৯২৬ সালে। সেটার মাধ্যমে সংগঠিত হয় বুদ্ধির মুক্তি আন্দোলন। আর এই আন্দোলনের মুখপত্র ছিল শিখা, একটা পত্রিকা। তো তাহলে এটা কোথায় হয় বুদ্ধির মুক্তি আন্দোলন? ঢাকায়। কিন্তু এটার সঙ্গে আরো কিছু আ সংগঠনের বা আরো কিছু বিষয়ের সম্পৃক্ততা রয়েছে। তার মধ্যে আছে ঢাকা মুসলিম সাহিত্য সমাজের কথা, যেটা প্রতিষ্ঠিত হয় ১৯২৬ সালে, এবং এখানে মুখপত্র হিসেবে ছিল শিখা পত্রিকাটা। মানব কল্যাণ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এটা ওই তো গার্হস্থ্য অর্থনীতিতে ২২-২৩-এ আসে। এটা মানবতন্ত্র গ্রন্থে সংকলিত হয়েছে। আমি একটু আগেই যখন আমি পড়িয়েছি, তখন কিন্তু আমি এটা বলেছি। এটা ১৯৭২ সালে লেখা হয়েছে এবং এটা মানবতন্ত্র গ্রন্থে সংকলিত হয়েছে। মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন? একটু আগে জাস্ট আমরা এটা পড়েছি। এটা হলো বুদ্ধির মুক্তি আন্দোলন। দেখো, একটা বিষয় কি, যে তুমি দেখবা যে যখন একটু ভালোমতো তুমি একটা অধ্যায়ের অবজেক্টিভ গুলোকে ভালোমতো বলতে কেমন? ওই শুদ্ধ উত্তরটা খালি মুখস্থ করা না, ওটার আশেপাশের তথ্য জানা, ভুল উত্তরগুলো সম্পর্কে একটু এনালাইজ করা, যেমন তুমি এটা করবা, তখন দেখবা যে এরপরে যেমন প্রশ্নই আসুক না কেন, তুমি কাইন্ড অফ মনে হচ্ছে যে কমন পড়ে যাচ্ছে বা একই ধরনের প্রশ্নই তোমার কাছে রিপিট হচ্ছে। তো এই ছিল আমাদের মানব কল্যাণ নিয়ে ক্লাস। এটা খুবই ছোট একটা ক্লাস ছিল। সবার জন্য শুভকামনা থাকলো। শিখর সাথেই থাকো। তোমার এই অ্যাডমিশনের যাত্রাটা অসাধারণ হোক।